এইখানে আমাদের 3 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই হঠাৎ করে একটি আইল্যান্ডের মধ্যে ধামাকা শুরু হয়ে যায়। কিছু সৈনিক এই দৃশ্যটিকে দেখে তাদের ক্যাপ্টেনকে বলল, আমরা কি তাদের কোনোই সাহায্য করতে পারবো না? তখন ক্যাপ্টেন বলে উঠলো, আমাদের কাছে যে সকল অস্ত্র আছে এইগুলো নিয়ে আমরা তাদের সম্মুখীন হতে পারবো না, তাই আমাদের পক্ষে এটাই ভালো হবে যে আমরা এই পরিস্থিতিটা হান্টারদের উপরেই ছেড়ে দিই। আর এইদিকে হান্টাররা আইল্যান্ডের মধ্যে অনেক বড় বড় পিঁপড়েদের সাথে লড়াই করছে। হাজারো চেষ্টা করার পরেও হান্টাররা এই পিঁপড়েগুলোকে মারতে পারছে না। ঠিক তখনই একটি পিঁপড়ে এই হান্টারের বডি থেকে রক্ত খেতে শুরু করে দেয়। আর ঠিক তখনই এস ক্লাস হান্টার মিন এসে তাকে বাঁচিয়ে নেয় এবং ও তার হিলিং পাওয়ারের সাহায্যে সেই ব্যক্তিটির ক্ষত ঠিক করে দেয়। এবং তখনই কিছু পিঁপড়ে তাদের উপর আক্রমণ করে ফেলে। আর ঠিক তখনই মিনের বন্ধু ইনসক এসে তাদের বাঁচিয়ে নেয় এবং অবশেষে ইনসক আর ইনহো দুজনে মিলে বাকি পিঁপড়েগুলোকে মেরে দেয়। এস র্যাঙ্ক হান্টারদের দেখে এরা অনেক খুশি হয়ে যায়। আর ঠিক তখনই এক বিশাল আকারের সাদা পিঁপড়ে তাদের উপর আক্রমণ করে দেয়। ইনসক আর ইনহো দুজনে মিলে এই পিঁপড়েটির সাথে লড়াই করে। তখনই ইনসক তার লাইটিং ব্লেডের সাহায্যে পিঁপড়েটিকে একটি জোরদার ঝটকা দেয়। এরই ফাঁকে ইনহো এই পিঁপড়েটির দুটো দাঁত ভেঙে দেয় আর এই দাঁতটি নিয়েই পিঁপড়েটির দিকে ছুঁড়ে মারে। আর দাঁতটি লেগেই পিঁপড়েটির এপার ওপার হয়ে যায় এবং পিঁপড়েটি এখানে পড়ে যায়। তারপরেই আমরা দেখতে পাই অনেকগুলো পিঁপড়ে তাদেরকে ঘিরে ফেলেছে। এইটা দেখে ইনহো তার ম্যাক্সিমাম পাওয়ারে চলে আসে। তখনই ইনসক তার লাইটিং ব্লেডের সাহায্যে পিঁপড়েগুলোর উপরে আক্রমণ করে দেয়। আর সেই মুহূর্তেই আইল্যান্ডের মধ্যে আরো একটি ধামাকা দেখা যায়। তখনই একটি এস র্যাঙ্ক হান্টার দূর থেকে দেখে এইটা বলল যে মনে হয় ওরা ঠিক সময় মতো পৌঁছে গেছে। তখনই অনেকগুলো পিঁপড়ে তাদের দিকে আসতে থাকে। এইটা দেখে এস র্যাঙ্ক হান্টার চই তার ফায়ার ম্যাজিকের সাহায্যে পিঁপড়েগুলোর উপরে আক্রমণ করে দেয়, যার ফলে সেখানে একটা অনেক বড় ধামাকার সৃষ্টি হয় এবং এই ধামাকায় লাল পিঁপড়েগুলো পুড়ে যায়, কিন্তু সাদা পিঁপড়েগুলো এই ধামাকা পার করে তাদের দিকেই এগিয়ে আসছে। এইটা দেখে চই তার সাথীদের বলল, এখন তোমরা যাও। এই কথা শুনে বাকি হান্টাররা সেই পিঁপড়েগুলোর সাথে লড়ার জন্য এগিয়ে যায়। তারপরেই আমাদের 10 বছর আগের দৃশ্য দেখানো হয়, যার অনুসারে শহরের মধ্যে একটি অদ্ভুত পোর্টাল খুলে যায়। আর সেই পোর্টালের মধ্যে অনেক ভয়ানক কিছু মনস্টার দেখা যায়। এই মনস্টারগুলোকে মারার জন্য মানুষের নর্মাল হাতিয়ার কোনো কাজেরই ছিল না। তখনই এই মনস্টারগুলোকে মারার জন্য আমরা কিছু মানুষের দেখা পাই। এদের সবার মধ্যে কিছু না কিছু স্পেশাল অ্যাবিলিটি রয়েছে এবং এই অ্যাবিলিটির কারণে তাদেরকে হান্টার নাম দেওয়া হয়। এই হান্টারদের স্পেশাল অ্যাবিলিটির জন্য তাদের আলাদা আলাদা র্যাঙ্ক দেওয়া হয়। সবার উপরে এস র্যাঙ্ক, তারপরে এ বি সি ডি এবং সব থেকে লো র্যাঙ্ক হচ্ছে ই র্যাঙ্ক। একবার র্যাঙ্ক পেয়ে যাওয়ার পরে হান্টাররা যতই চেষ্টা করুক তাদের র্যাঙ্ক আর আপগ্রেড হয় না। আর ঠিক তখনই সিন চেঞ্জ হয় আর আমাদের বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা একটি কনস্ট্রাকশন বিল্ডিং এ পোর্টাল দেখতে পাই, যেখানে কেম তার পরবর্তী মিশনে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তখনই আমরা দেখতে পাই কেমের বন্ধু পার্ক তার দিকে এগিয়ে আসছে। এরপরে এইখানে আমাদের মেন ক্যারেক্টারের এন্ট্রি হয়, যাকে দেখে সবাই অনেক বেশি আনন্দিত হয়ে যায়। তখন কেমের বন্ধু পার্ক বলে উঠলো, এ কি সবার চেয়ে শক্তিশালী হান্টার, যে লোকজন একে দেখে এত বেশি আনন্দিত হচ্ছে? তখন কেম হাসতে হাসতে বলল, ভাই তুই যা বললি তার উল্টো, এ হচ্ছে সবার থেকে দুর্বল হান্টার। এর নাম হলো জিনবু সাং। জিনবু একটি ই র্যাঙ্ক ডানজন থেকে ফিরে 14 দিন হসপিটালে ভর্তি ছিল। তখন ওখানে জুহি আসে জিনবুর সাথে দেখা করার জন্য। তখন জুহি বলে উঠলো, আরে জিনবু তোমার গালে কি হয়েছে? সেরকম কিছু না, আমি শুনেছি তুমি নাকি হসপিটালে ভর্তি ছিলে, তাই তুমি বলো কি হয়েছিল ওখানে? ওটা একটা ই র্যাঙ্ক ডানজন ছিল আর সেখানেও আমি আহত হয়ে যাই। তোমাকে কতবার না বলেছি হিলারদের ছাড়া তুমি কোনো মিশনে যাবে না। আরে ওইসব ছাড়ো, মনে হয় সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তখন কেম বলে উঠলো, আজকের রেডে তোমরা সবাই আমার কথা শুনবে। তখন একজন বলে উঠলো, কেম হলো একটা হাই র্যাঙ্ক হান্টার, তাই লিডারশিপটা একে দেওয়া ঠিক হবে। এই কথা বলে সবাই পোর্টালের মধ্যে চলে গেল। তখন জিনবু তার পকেট থেকে একটি চাকু বের করে বলল যে আমার কাছে যা টাকা ছিল সেটা দিয়ে আমি শুধু এইটাই কিনতে পেরেছি। এইটা বলে সেও পোর্টালের মধ্যে চলে গেল। আর এইদিকে একজন ব্যক্তি প্রেসিডেন্ট গো কে বলে উঠলো, গভর্নমেন্টের সাথে আপনার কি কথা হলো? তখন প্রেসিডেন্ট গো বলে উঠলো, ওরা সব সময় একটাই কথা বলে, আমরা যেন কোনো ডানজনকে ব্রেক হতে না দিই, আর যেসব জিনিস আমরা এই ডানজন থেকে পাই সেইগুলো গভর্নমেন্টের কাছে সাপ্লাই করতে হবে। অবশেষে ডানজন থেকে পাওয়া এই ক্রিস্টাল গুলো বিক্রি করেই তো আমাদের মতো হান্টারদের ঘর চলে। তো গাইস আপনারা তো জানেন যে পোর্টালের মধ্যে অনেক মনস্টার থাকে, আর 7 দিনের মধ্যে এই পোর্টালটাকে বন্ধ করতে না পারলে এই মনস্টার গুলো বাইরে চলে আসবে এবং আমাদের পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। তাই 7 দিনের মধ্যে যেভাবে হোক এই পোর্টাল গুলোকে বন্ধ করতে হয়। আর এইদিকে আমরা দেখতে পাই জিনবু একটি মনস্টারকে মেরে তার মধ্যে থেকে একটি ক্রিস্টাল পায়, যেটা দেখে জিনবু অনেক বেশি আনন্দিত
হয়ে যায়। আর তখনই একটি মনস্টার জিনবুর উপরে হামলা করে দেয়। আর জিনবু যখনই সেই মনস্টারটিকে মারতে যায় তখন তার নাইফটা ভেঙে যায় এবং মনস্টারটি তার শট জিনবুর পেটের মধ্যে ঢুকে দেয়। তখনই মার্ক এসে মনস্টারটিকে মেরে দেয়। তখনই জুহি এসে জিনবুকে হিল করতে লাগে। জিনবু দেখে তার বাকি সাথীরা মনস্টারদের সাথে লড়াই করছে। আর এইদিকে প্রেসিডেন্ট গো বলে, আমরা ডানজন থেকে যে সমস্ত ক্রিস্টাল গুলো পাই এইগুলোর সাহায্যে আমরা আরো পাওয়ারফুল ওয়েপন বানিয়ে নিই ম্যাজিক বিস্টদের মারার জন্য। ডানজন থেকে পাওয়া এই মানা ক্রিস্টাল গুলো নিউক্লিয়ারের মতো পাওয়ারফুল না হলেও এগুলোর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়। শুধু তাই না, এগুলোর সাহায্যে আরো অনেক অনেক জিনিস বানানো যায়। তাই হান্টাররা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এইদিকে হান্টাররা ডানজনের বসকে মেরে দেয়। তখন জুহি রেগে জিনবুকে বলে, অবশেষে তুমি হান্টার কেন হতে গেলে? এই কারণে একদিন নিশ্চয় তোমার কিছু হয়ে যাবে। তোমাকে এইবার অনেক বড় আঘাত লেগেছে। তখন জিনবু জুহির কাছে ক্ষমা চায়, কিন্তু জুহি তার কোনোই কথা শোনে না। তখনই আমরা দেখি বাকি হান্টাররা এই ডানজন থেকে ম্যাজিক্যাল আইটেম গুলো কালেক্ট করছে। ফাইনালি এটা শেষ হয়েই গেল। কিন্তু এত কিছুর পরেও আমি মাত্র একটাই ক্রিস্টাল পেয়েছি, যার দামও খুব একটা বেশি হবে না। ঠিক তখনই ওখানে আরো একটি কেভ দেখতে পাওয়া যায়। তখন একজন বলে উঠলো, এটা কি একটা ডবল ডানজন? আমি এর ব্যাপারে আগেও অনেক কিছু শুনেছি। তখন আরেকজন বলে উঠলো, কিন্তু আমরা তো এই ডানজনের বসকে মেরে দিয়েছি, তবুও ডানজনটা এখনো বন্ধ হয়নি। তখন কেম বলে উঠলো, হতে পারে এই ডানজনের ভেতরে আমরা আরো অনেক কিছু পেতে পারি। এইসব দেখে সাং বলল, এই ব্যাপারে সবার প্রথমে হান্টার অ্যাসোসিয়েশনের কাছে পারমিশন নিতে হবে। হান্টার অ্যাসোসিয়েশন যা বলবে আমরা তাই করব। তখন কেম বলে উঠলো, কি বলছো তুমি? ডানজনের ভেতর আরো অনেক কিছু পাওয়া যেতে পারে, এগুলো কি আমরা এইরকমই ছেড়ে চলে যাবো? তখন পার্ক বলল, আমার স্ত্রী গর্ভবতী রয়েছে, তার জন্য আমাকে অনেক বেশি টাকা উপার্জন করতে হবে। আর এটা তো শুধুমাত্র একটা ডি র্যাঙ্ক ডানজন। এত কিছু না ভেবে আমাদের ডানজনের মধ্যে যাওয়া উচিত। আমিও তোমাদের সাথে যেতে চাই। আমরা এই ডানজনের সম্বন্ধে কিছুই জানি না, হতে পারে এই ডানজনের মধ্যে অনেক পাওয়ারফুল মনস্টার থাকতে পারে, তাই আমরা ভোট করব। আর এই ভোটটাই ডিসাইড করবে যে আমরা ভেতরে যাবো কি যাবো না। তখন আমরা দেখি ভোটটা দুই দিকে সমান হয়ে যায় আর শুধুমাত্র জিনবু ভোট দিতে বাকি থাকে। তখন সাং জিনবুকে বলে যে তুমি কোন দিকে ভোট দেবে। তখন জিনবু ভাবছে, মানছি এই ডি র্যাঙ্ক ডানজন আমার জন্য অনেক মুশকিল, কিন্তু আমাকে মায়ের চিকিৎসা আর বোনের পড়াশোনার খরচ চালানোর জন্য অনেক টাকা উপার্জন করতে হবে। তখন জিনবু ভেতরে যাওয়ার জন্য ভোট দিয়ে দেয়। তখন আমরা এইদিকে দেখি একটি জায়গার মধ্যে হান্টাররা কালো ক্রিস্টালের মধ্যে হাত রাখছে আর তাদের ক্ষমতা হিসাবে তাদেরকে র্যাঙ্ক দেওয়া হচ্ছে। তখন আমরা দেখি হান্টার এজেন্সির কিছু লোক হান্টারদের হায়ার করার জন্য বাইরেই দাঁড়িয়ে আছে। তখনই শহরের মধ্যে দুটি ছেলে একটি মেয়ের ব্যাগ চুরি করে পালাচ্ছে। তখন সেখানে চা এসে বদমাস দুটোকে মেরে ব্যাগটা উদ্ধার করে। চাকে দেখে সবাই অনেক বেশি আনন্দিত হয়ে যায় এবং চাকে ঘিরে ফেলে। তখন চা একটি জাম্প মেরে সেখান থেকে চলে যায়। আর এইদিকে আমরা দেখি সবাই ডানজনের মধ্যে ঢুকে গেছে। তখন একজন বলে উঠলো, বসকে মারার 1 ঘন্টার মধ্যেই পোর্টালের গেট বন্ধ হয়ে যায় আর আমরা গত 40 মিনিট ধরে হেঁটেই চলেছি। আমাদের কাছে আর মাত্র 20 মিনিট সময় আছে। আর এদিকে জিনবু জুহিকে বলে, সরি আমার জন্য তোমাকেও ভেতরে আসতে হলো। তখন জুহি চিৎকার করে বললো, তুমি পাগল হয়ে গেছো নাকি? আর একটুর জন্য তুমি মরে যাচ্ছিলা, এই অবস্থায় তুমি ভিতরে কিভাবে আসতে পারো? তখন জিনবু ভাবছে, জুহির মতো একটা বি র্যাঙ্ক হিলার তার সঙ্গে থাকায় জিনবুর অনেকবার জীবন বেঁচেছে। তখন জিনবু জুহিকে আরেকবার সরি বলে আর জুহি বলে, সরি দিয়ে কোনো কাজ হবে না, মিশন থেকে ফিরে আমাকে ডিনারে নিয়ে যেতে হবে। এই কথা বলতে না বলতে তারা বসের গেটের কাছে পৌঁছে গেল। এত বড় একটা গেট দেখে সবাই তো অবাক। তখন এদের মাঝখান থেকে একজন বলে উঠলো, যখন আমরা এখানে এসেছি তখন আমরা আর খালি হাতে ফিরে যাব না, আমরা সবাই মিলে এসেছি আর সবাই মিলে ভেতরে যাব। এই কথা শুনে ক্যাপ্টেন সাং ভেতরে যাওয়ার অনুমতি দিয়ে দিল। তখন আমরা এইদিকে দেখি প্রেসিডেন্ট গো বলে উঠলো, তোমাদের সকলকে এখানে স্বাগত জানাই। তোমরা সকলে নতুন নতুন হান্টার হয়েছো আর তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, সব সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। তোমরা তো জানো গত 10 বছর ধরে আমাদের সামনে এরকম আজীবগারী পোর্টাল খুলে যাচ্ছে আর এইগুলোকে বন্ধ করার জন্য তোমাদের মতো হান্টাররা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তখন আমরা এইদিকে দেখি হান্টাররা গেট খুলে ভেতরে ঢোকা মাত্রই দেখে সেখানকার ম্যাজিক্যাল লাইট গুলো অটোমেটিক জ্বলে যায় আর তারা দেখতে পায় সেখানে প্রত্যেকটি স্ট্যাচুর হাতে কিছু না কিছু ইনস্ট্রুমেন্ট আছে। তখনই সেখানে একটা অনেক বড় মূর্তি দেখা যায়। তখন ওখানে সঙ্গে একটা অদ্ভুত নকশা নোটিস করে। তখনই ওখানে আরেকটা স্ট্যাচুর হাতে পুরানো ভাষায় কিছু লেখা রয়েছে। তখন ক্যাপ্টেন সং লেখাটাকে দেখে বলে যে কাটেনুন টেম্পল, এখানকার প্রথম নিয়ম হলো ঈশ্বরের আরাধনা করা, দ্বিতীয় নিয়ম ঈশ্বরের প্রশংসা করা আর 3 নম্বর নিয়ম হলো ঈশ্বরের উপর বিশ্বাস রাখা। আর সেখানে এও লেখা ছিল যে যারা এই নিয়মগুলোকে মেনে চলবে না তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তখনই তারা কিছু একটা নোটিস করে আর ঠিক সেই মুহূর্তে টেম্পলের গেটটা বন্ধ হয়ে যায়। এইটা দেখে একজন ভয় পেয়ে দৌড়াতে লাগলো। তখন হঠাৎ করে একটা মূর্তি দৌড়ে এসে তার গলা কেটে দিল। এইটা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে লাগে। তখন জিনবু এইটা ভাবতে লাগলো, মূর্তিটা এক্ষুনি যাকে মারলো ও আমার থেকে অনেক শক্তিশালী ছিল, তবুও মূর্তিটা তাকে এত সহজে মেরে দিল, জানি না আমার কি হবে। তখন জিনবু দেখতে পাই একটা মূর্তি তার দিকে দেখছে। তখন জিনবু আমাদের এইটা বলে যে আমি এর আগেও অনেকবার মরতে মরতে বেঁচে এসেছি, আমি এতটাই অকর্মা যে একটা লো লেভেলের মনস্টারকেও আমি মারতে পারতাম না, কিন্তু আমার কাছে টাকা উপার্জন করার আর কোনো রাস্তাও ছিল না। আমি অনেক
চেষ্টা করেছি, কিন্তু আমি যতবারই হান্টিং এ এসেছি ততবারই আমি হসপিটালাইজ হয়েছি। তখন জিনবু হঠাৎ চিৎকার করে বলল, সবাই বসে যাও। তখন আমরা দেখি মূর্তিটির চোখ থেকে একগুচ্ছ আগুন বেরিয়ে তাদের দিকে আসছে, আর এই আগুনের টেম্পারেচার এতটাই বেশি ছিল যে একজন পুরো ছাই হয়ে গেল। এইটা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন জিনবু অনেক ভয় পেয়ে এইটা ভাবছে যে আমাদের সাথে এইটা কি হচ্ছে, আমরা এখানে বন্দি হয়ে গেছি আর এখান থেকে বাইরে যাওয়ারও কোনো রাস্তা নেই, তাহলে কি সবাই আমরা এখানে এইভাবে মরে যাব। এরই সাথে ফার্স্ট এপিসোড এখানে কমপ্লিট হয়ে যায়। তো গাইস, এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো আবারও দেখা হচ্ছে সেকেন্ড এপিসোডে, ততক্ষণের জন্য বাই।